এই কথা শুনে আমি অবাক হলাম। আসলে আমারও এমন একজন সহকারীর প্রয়োজন ছিল, যে ছোটখাটো কিছু কাজ সামনে দিতে পারবে। তাই তার প্রস্তাব গ্রহণ করলাম। পরবর্তী সময়ে সে আমাকে একটি চুক্তির প্রস্তাব দিল। চুক্তি অনুযায়ী প্রতি মাসে কিছু অর্থ প্রদান করবে, যা আমার জীবিকার জন্য সহায়ক হবে। তবে মনে মনে ভাবলাম, যদি কোনো কারণে সময়মতো অর্থ দিতে না পারে, তবে আমার জন্য সমস্যা হতে পারে। তবে ছেলেটি মাত্র 15 বছরের এবং সহজেই তাকে প্রয়োজন অনুযায়ী পরিচালনা করতে পারব। এইভাবে চুক্তি পাকাপাকি করলাম। আমি একা ছিলাম, তাই দোকানটি তাকে ভাড়া দিয়ে দিলাম। সে বলল দোকানে সে থাকতে চায়, কারণ তার বড় জোট বলতে কেউ নেই। এতদিন রাস্তার উপর কাজ করত, এখন দোকানে সেটিই চালাবে। এতে আমার আপত্তির কিছু ছিল না। তাকে বললাম, ঠিক আছে, শুধু সময় মতো টাকা দিয়ে দিও। এরপর সে দোকানে নারীদের ব্যবহারের কিছু সামগ্রী এনে সাজিয়ে রাখুন। কিছুদিনের মধ্যেই তার ব্যবসা জমে উঠল। সারাদিন দোকান খোলা রাখতেন এবং অনেক মহিলা তার দোকানে কেনাকাটা করতে আসতেন। রাত হলে দোকানে ঘুমিয়ে পড়ত। দীর্ঘদিন ধরে দোকানটি খালি ছিল। আগেও কয়েকবার দোকানটি ভাড়া দিয়েছিলাম, কিন্তু কেউ বেশি দিন এখানে থাকতে পারেনি। সবাই বলতো এই জায়গাটা ব্যবসার জন্য উপযুক্ত নয়। এমনকি আমি ভেবে নিয়েছিলাম দোকানটি আর কেউ ভাড়া নেবে না। কিন্তু এই ছেলেটি শুধু ভাড়াতেই না, বরং দোকানটি চালিয়ে বেশ জমিয়ে তুলেছে। আশ্চর্যের বিষয় হল, সে দোকানের নারীদের জন্য জিনিসপত্র রাখত এবং বেশিরভাগ ক্রেতা ছিল নারীরাই। দোকানের কাজের পাশাপাশি সে আমার ছোটখাটো কাজগুলোতেও সহযোগিতা করত। কর্মঠ ও বুদ্ধিমান ছিল। সে দোকানে আসা ক্রেতাদের প্রতি তার আচরণ ছিল বেশ আলী এবং জিনিসগুলো সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখত, যা আমাকে মুগ্ধ করেছিল। তার দায়িত্ববোধ সময়ের সঙ্গে বাড়ছিল। প্রতিটি জিনিসই অত্যন্ত যত্ন সহকারে পরিচালনা করত। ক্রেতাদের সেবায় মনোযোগী ছিল এবং তার কাজে ছিল এক ধরনের সততা ও পরিপাটির ছাপ। সে নিয়মিত তার ব্যবসার উন্নতির জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসত, নতুন কিছু কৌশল প্রয়োগ করেছিল, যার ফলে দোকানের বিক্রিও বাড়তে শুরু করল। কিছুদিন পর আমাদের মধ্যে বন্ধুত্বের গড়ে ওঠে, আর সে আমার ছোটখাটো কাজে সাহায্য করত। যখন খাবার একটু বেশি তৈরি হতো, সেটি দোকানে পাঠিয়ে দিতাম। দোকান আর বাড়ির মাঝে ছোট্ট একটা দরজা ছিল। প্রয়োজন হলে সেই দরজা খুলে আবিরের সঙ্গে কথা বলতাম। ধীরে ধীরে আমাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়তে লাগল। আমি নিজেও একাকী ছিলাম, তাই আবিরের সঙ্গে পেয়ে অনেকটাই ভালো লাগছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না, আর আমার স্বামী সুরেশ গুরুতর অসুস্থ ছিলেন। সংসার চালানো আমার জন্য কঠিন হয়ে পড়েছিল। কেউ কেউ মাঝে মাঝে সাহায্য করলেও দোকান থেকে আসার টাকাটা আমার জন্য বেশ সহযোগিতা ছিল। তাই আবিরের সঙ্গে সম্পর্কটা ঘনিষ্ঠ রাখার চেষ্টা করছিলাম, যে সে দোকান ছেড়ে না যায় এবং আমার এই ছোট্ট আয়ের উৎস বজায় থাকে। কিন্তু আমি জানতাম না যে ছেলেটিকে আমি ছোট এবং সরল মনে করেছিলাম, সে এতটাও সরল নয়। আমাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকলে আমি তাকে আমার বাড়িতে আসার অনুমতি দিলাম। ছোট ছোট কাজের জন্য সে আমার বাড়িতে চলে আসত, আর বাকি সময় দোকানে কাটাত। আমার স্বামী সুরেশের কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে তখন 15 বছরের একটি বাচ্চা ছিল। বরং আবিরের উপস্থিতিতে আমাদের জীবনটা অনেকটাই জীবন্ত হয়ে উঠেছিল। আগের মতো একাকিত্ব আর মনোভাব ছিল না। কিছুদিন পর ঋতু পরিবর্তনের কারণে সুরেশের স্বাস্থ্যের অবনতি হতে লাগল। আমার কাছে তা হাসপাতালে নেওয়ার মতো টাকাও ছিল না। একদিন এমনি একসময় আমি কাঁদছিলাম। আবির আমাকে দেখে জানতে চাইল, তুমি কাঁদছ কেন? তাকে সব বললাম, সুরেশের অসুস্থতা, হাসপাতালের খরচের চাপ এবং আমার একাকিত্বের অনুভূতি।
একজন সন্তানের অভাব আমার জীবনে শূন্যতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আবির আমার কথা শুনে মুচকি হেসে বলল, তাহলে সন্তান নিচ্ছেন না কেন? এতে সমস্যা কি? তার প্রশ্নে আমি লজ্জায় পড়ে গেলাম। বুঝিয়ে বললাম, সুরেশ এখন অসুস্থ। বিবাহের শুরুতে সুরেশের ইচ্ছে ছিল না যে আমরা সন্তান নেয়ার ঝামেলায় যাই। তাহলে সন্তান নেয়ার প্রয়োজন অনুভব করলাম, তাহলে হঠাৎ অসুস্থতা আমাদের জীবন একেবারে পাল্টে দিয়েছিল। সুরেশের অসুস্থতার পর থেকে সে আর সুস্থ জীবনে ফিরতে পারেননি। ভালোবেসে বিয়ে করলেও ধীরে ধীরে সম্পর্কটি বাধাবাধকতার রূপ নিয়েছিল, কারণ আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। আবির হয়তো আমার মুখের অভিব্যক্তি বুঝতে পারছিল। সে বলল, আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার পাশে আছি। শীঘ্রই আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আবিরের কথায় আমার মুখে হাসি ফুটে উঠল। সে এত ছোট হয়েও এত সাহসী যে প্রতিটি সমস্যার মুখোমুখি হতে পারে, আর আমি এত বছর পেরিয়ে এসেও সাহস জোগাতে পারিনি। আবির ছোটবেলায় মাত্র 7 বছর বয়সে তার বাবা মাকে হারিয়েছে, তবুও সে জীবন সংগ্রামে হার মানেনি। নিজের পথ নিজেই তৈরি করেছে এবং পাশাপাশি সুরেশের যত্ন নিতে শুরু করেছিল। আবিরের সরলতা ও সাহসিকতা আমার মন ছুঁয়ে গেল। তার কথাগুলো আমাকে কিছুটা হলেও স্বস্তি এনে দিল। সে আমার পাশে থাকার প্রতিশ্রুতি দিল এবং আমার একাকিত্বের সঙ্গী হওয়ার প্রস্তাব করল। এতে আমার মনে সাহস জন্মেল। আমি বললাম, আবির, তোমার প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। তোমার কথাগুলো যেন আমার জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। আমার কথায় কিছুটা স্বস্তি হচ্ছিল। আবির বলল, জীবনে সমস্যা আসবেই, কিন্তু আমরা একসঙ্গে সেগুলো পার করতে পারব। তোমার একা সবকিছু সামলানোর দরকার নেই। তোমার পাশে একজন সঙ্গী থাকা উচিত, আর আমি আছি তোমার সঙ্গে। একসাথে সুরেশের যত্ন নেব এবং তোমার সমস্যাগুলো দূর করার চেষ্টা করব। আবিরের কথায় যে আন্তরিকতা, সততা ছিল, তা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেল। সে নিজে অনেক কঠিন সময় পার করছে, তবুও কখনো হাল ছাড়েনি। তার দৃঢ় মনোবল আমাকে অনুপ্রাণিত করল। তার কথাগুলো আমাকে প্রশান্তি এনে দিল। আবিরের সাহসিকতা এবং তার ইতিবাচক মনোভাব আমাকে আবার জীবনের প্রতি বিশ্বাস ফিরিয়ে দিন। তোমার সঙ্গে আমার জন্য অনেক মূল্যবান, বললাম আবিরকে। কিন্তু তোমার তো নিজের জীবন আছে, নিজের স্বপ্ন আছে। তোমার এত দায়িত্ব কাঁধে নেওয়ার প্রয়োজন নেই। চিন্তা ও সম্মানের সঙ্গে সে শান্তভাবে উত্তর দিল, আমি অনেক কিছু হারিয়েছি। জীবনের পথ চলা সবসময় সহজ হয় না, কিন্তু যখন আমরা অন্যের পাশে দাঁড়াই, তখন এক বিশেষ ধরনের আনন্দ পাই। সুরেশের যত্ন নেওয়া আমার কাছে একটি দায়িত্ব, কারণ আমি জানি তিনি তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তার কথা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ভাবতে লাগলাম, কেউ কি সত্যি এতটা নিঃস্বার্থভাবে সাহায্য করতে পারে? তবে এইসব চিন্তা বাদ দিলাম। যখনই আমি কোনো কাজে বাইরে যেতাম, আবির সুরেশের পাশে থাকত এবং তাকে সঙ্গী দিত। তাদের মধ্যে ঠিক কী কথোপকথন হতো আমি জানতাম না, তবে আমাকে দেখলে আমি শান্ত হয়ে যেত। আবির প্রতিশ্রুতি দিয়েছিল সে আমার সকল অভাব পূরণ করবে। তার এই কথায় আমার মুখে হাসি ফুটে উঠল। আমি সন্তানের অভাব অনুভব করছিলাম, আর এই শূন্যতা পূরণের ইচ্ছা আমার মধ্যে ছিল। তবে এই ইচ্ছা আবির কিভাবে পূরণ করবে, তা আমার কাছে এক প্রশ্ন। তদেও তার আনন্দের জন্য আমি মনের কষ্টটা গোপন করে হাসি মুখে থাকতাম। কিছুদিন পর হঠাৎ করে আমার শারীরিক অবস্থার কিছুটা পরিবর্তন অনুভব করলাম। অসুস্থ হয়ে পড়লে আবির আমাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিন এবং অর্থ সহায়তা দিন। চিকিৎসকের কাছে গেলে জানা গেল আমি মা হতে চলেছি। এটা শুনে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমি কাঁপা হাতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। ভয়ে সুরেশকে বিষয়টি জানালে সে মুচকি হেসে বলল, এটা তো সম্ভব,
হয়তো আমি এখন একজন সন্তানের বাবা হওয়ার জন্য প্রস্তুত। যদি ঈশ্বর আমাদের এই সুখবর দিয়ে থাকেন তাহলে হাসিমুখে গ্রহণ করো। সুরেশের কথায় আমি অবাক হয়ে গেলাম। সত্যিই কি আমি সুরেশের সন্তানের মা হতে যাচ্ছি? এটা বিশ্বাস করা কঠিন ছিল, কারণ তার স্বাস্থ্যগত কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। তবু আমি মেনে নিলাম যে হয়তো আমি সুরেশের সন্তানের মা হতে চলেছি। এরপর থেকে নিজের যত্ন নিতে শুরু করলাম, আর আবির এটা জানতে পেরে